সুরেন ওর নিজের বাড়িতে থাকতেই পারে না, কারণ ও সারাদিন আমার বাড়িতেই ছিল। আমার মেয়ে ওর বোনের মতো, তার বিয়েতে সুরেনের দায়িত্বও ছিল যথেষ্ট। তা সারাদিন বিয়ের নানা রকম কাজ সেরে সুরেন আমার বাড়িতেই রাতে শুয়ে পড়েছিল। আর শুধু আমি কেন, বিয়ে বাড়িতে উপস্থিত আরো অনেকেই তো তাকে দেখেছি। সে যে এই বাড়িতেই ছিল। নয় একটু, নয় অল্প, অনেক জমুক গল্প। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, একজোড়ি গল্প প্রতি শুক্রবার ঠিক রাত 9:30 আপনাদের নিয়ে যাবে এক অনন্য গল্পের দুনিয়ায়। বাংলার বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যের ভাণ্ডার থেকে কিছু বাছাই করা গল্প দিয়ে আমাদের এই গল্পের ঝুড়ি। প্রতি সপ্তাহে গল্পের দেশে হারিয়ে যেতে শুনুন একজোড়ি গল্প। আমাদের আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের বাবা মুস্তাফার দাড়ি। হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প আপনারা আমাদের চ্যানেলে আগেও শুনেছেন। আমাদের আজকের নিবেদন তারই সৃষ্টি বিখ্যাত গোয়েন্দা জুটি বিমল ও কুমারের রহস্য কাহিনী বাবা মুস্তাফার দাড়ি। চলুন শুনি। গোয়েন্দা তো অনেকেই হয়, কিন্তু যারা সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে মাথা ঘামায় না, বা সাধারণ কোনো চুরি, ছিনতাই, রাহাজানি এসব নিয়ে নিজেদের মস্তিষ্ক প্রক্ষালন করতে নারাজ, তাদের মধ্যে বিমল আর কুমারও পড়ে। তারা নিছক অ্যাডভেঞ্চার ভক্ত। গোয়েন্দাগিরির প্রধান প্রধান গুণ যেমন পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা ও নানান বিষয় অভিজ্ঞতা তাদের দুজনের যথেষ্ট ছিল। আর তাই তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব কঠিন মামলার কিনারা করতে পারত, যা করতে গিয়ে পুলিশের অনেক দুঁদে গোয়েন্দা রহস্যের তল খুঁজে পেতেন না। আজ আপনাদের এই রকম একটা ঘটনার কথা বলছি। ধুর, সারা খবরের কাগজ জুড়ে শুধু কিছু রাজনৈতিক আর কিছু সাধারণ খুন বা ডাকাতির খবর ছড়ানো। অপরাধ জগতে সবার কি বুদ্ধির ভাণ্ডারে টান পড়লো নাকি? রোমাঞ্চকর বা ঝুঁকিপূর্ণ কিছু করার সাহসই দেখায় নাকি? অপরাধীর মনস্তত্ত্ব বোঝা কি অত সহজ কাজ হে কুমার? কে, কখন, কোথায়, কিভাবে একটা অপরাধ ঘটাবে সেটা সে ছাড়া আর কেউ বলতে পারে না। কিছু অপরাধ এমন হয় যেটা দেখতে বা শুনতে খুব সহজ বা সামান্য মনে হলেও যদি বুদ্ধি খরচ করে ভেবে দেখা যায়, তাহলে তার মধ্যে থেকেও অনেক রহস্যের উদ্ঘাটন হয়, বুঝলে? বিশেষ করে অপরাধটা ঘটানোর সময় অপরাধীর মন তাকে কোন পথে চালনা করেছিল তা খুব স্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, এক কাজ করো, ছাড়ো এসব, চলো একটু ঘুরে আসি। কোথায় যাবে এই সকালে? যাব সেখানেই যেখানে গেলে তোমার মনের মতো রহস্যের সন্ধান পেলেও পাওয়া যেতে পারে। তুমি কি করে এরকম জায়গার সন্ধান পেলে? কেন, খুব সহজেই তা পাওয়া যায়, বুদ্ধি খরচ করে। চলো সুন্দরবাবুর সঙ্গে দেখা করে আসি। এমনিতেও ওনার সাথে আমাদের অনেক দিন ধরে দেখা হয়নি। আর দেরি করে কাজ নেই, চলো ওঠো দেখি বাবু, ওঠো। ড্রাগনের দুঃস্বপ্ন রহস্যের সমাধান করার সময় ইন্সপেক্টর সুন্দরবাবুর সাথে বিমল আর কুমারের আলাপ হয়। তারা দুজনে সকালের জলযোগ সেরে বেড়াতে বেড়াতে গিয়ে পৌঁছল সুন্দরবাবুর থানায়। দাঁড়ান, আপনারা কার সঙ্গে দেখা করতে চান? এই থানার দারোগা সুন্দরবাবু আছেন? ওনাকে বলুন বিমল আর কুমার এসছে ওনার সঙ্গে দেখা করার জন্য। আচ্ছা, আমি গিয়ে দারোগা বাবুকে বলছি। পেয়াদা এবার সুন্দরবাবুর কাছে গিয়ে বিমল ও কুমারের আগমনের কথা জানাতেই উনি পেয়াদাকে চেঁচিয়ে বললেন, আরে করেছোটা কি? তুমি জানো কাদের তুমি বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছো? হ্যাঁ, ওনাদের মতন করিতকর্মা গোয়েন্দা এ ভূভারতে আর খুঁজে পাবে না। হে, যাও 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 যাও, শিগগিরই তাদের নিয়ে এসো গিয়ে। নিজের করা ভুল বুঝতে পেরে পেয়াদা তাড়াতাড়ি বিমল আর কুমারকে নিয়ে সুন্দরবাবুর ঘরে ঢুকলেন। তারা ঘরে প্রবেশ করতেই দেখল সুন্দরবাবু তার টেবিলে মাথার টাকে হাত দিয়ে চিন্তিত মুখে বসে আছেন। তাদের আসার শব্দ পেয়ে মুখ তুলে বললেন, এই যে একেবারে যুগল উদয়, বলি ব্যাপারটা কি? না মানে ব্যাপারখানা কিছুই নয়, বিমল আর আমি একটু রহস্যের সন্ধানে বেরিয়েছিলাম, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই।
অনেকদিন দেখা হয় না আপনার সাথে, একটু গল্পগুজবও করা যাবে। সুন্দরবাবু হতাশ হয়ে বললেন, গল্প? দূর দূর, পোড়া অদৃষ্টে কি সেই সুখ আছে? হ্যাঁ, একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়া গেছে ভাই। তাই গল্প পেট অব্দি এলেও মুখ এসে পৌঁছচ্ছে না। যাক, তবু এসে পড়েছেন যখন, একটু চাই খেয়ে যান। এই পেয়াদা, জলদি 2 কাপ চা নিয়ে এসো তো। পেয়াদা জো হুকুম বলে চলে গেলে বিমল চেয়ার টেনে বসে পড়ে বলল, বলছি, মামলাটা কি একটু বলুন তো শুনি। এ মামলা শুনে কোনো লাভ নেই ভায়া। এই মামলার কিনারা করা এক প্রকার অসম্ভব। তবু বলুন না, শুনতে দোষ কি? চা শেষ হওয়া অবধি তো সময় আছেই। আচ্ছা শুনুন তাহলে বলি। দিন কয়েক আগে এক রাতে আমার থানার এলাকাতেই হরেনবাবু নামে এক ভদ্রলোক খুন হয়েছে। শুনে সকালবেলা সেই খুনের তদন্ত করতে গেল। ঘটনাস্থল মানে ওই যাকে আপনারা বলেন ক্রাইম সিন, হ্যাঁ, সেখানে পৌঁছেই দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারিদিকে কতগুলো জিনিসপত্র ছড়ানো। তার ঠিক মাঝখানে পড়ে রয়েছে হরেনবাবুর দেহ। তার মুখ, কাঁধে আর বুকে 3টে গভীর ক্ষত। সেগুলো দেখে ছোড়ারাঘাত বলেই মনে হলো। জিনিসপত্র যেভাবে ছড়িয়েছিল আর তাতে ঘরের যা অবস্থা, তা দেখে বুঝলাম হত্যাকারীর সাথে হরেনবাবু রীতিমতন ধস্তাধস্তি করেছিলেন। মেঝের দিকে তাকিয়ে দেখলাম একটা ঘড়ি পড়ে রয়েছে সেখানে, যেটা ওই 12টা বেজে বন্ধ হয়ে গেছে। ধস্তাধস্তির সময় হরেনবাবু বা খুনির হাত থেকে পড়ে গিয়ে থাকবে ঘটনার সময়। মেঝেতে পড়ে থাকা রক্তের মধ্যে অনেকগুলো নিখুঁত জুতোর ছাপও পেলাম। হরেনবাবু বিপত্নিক আর নিঃসন্তান। তার ছোট ভাই সুরেন তারই সাথে ওই বাড়িতে থাকে। সুরেন এখনো বিয়ে করেনি। বাড়িতে এরা 2 জন ছাড়া ওই একটা বুড়ো চাকর থাকে। সে তো প্রায় কালা। তাকে যদি আপনি কিছু বলেন, মনে হবে কথা তার কান অবধি পৌঁছে আবার আপনার মুখে ফিরে এলো। তা ঘটনার সময় সে একতলায় ঘরে ঘুমোচ্ছিল। তার কানে কোনো গোলমালের শব্দই ঢোকেনি। বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হত্যাকারী কিন্তু বাড়ির কোনো জিনিস চুরি করেনি। কি আশ্চর্যের বিষয় বলুন তো দেখি। বিমল চুপ করে এতটা শোনার পর প্রশ্ন করল, ঘটনার দিন রাতে সুরেন কোথায় ছিল? সুরেন বলছে সে ঘটনার দিন ওই বাড়ি ছিল না। সে নাকি তার কোন বন্ধুর বোনের বিয়েতে গেছিলেন। সেখানে অনেক রাত পর্যন্ত খাটাখাটুনি করে সেখানেই শুয়ে পড়েছিল। সকালে বাড়ি এসে সেই নাকি প্রথম এই হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু তাকে বোধহয় আমরা ছেড়ে দিতে বাধ্য হব। বিমল আবার প্রশ্ন করল, কেন? কিছু প্রমাণ পেয়েছেন নিশ্চয়ই, তাই গ্রেফতার করেছেন। ছেড়ে দিতে বাধ্য হবেন কেন? গোলমাল তো সেখানেই ঘটেছে মশাই। হ্যাঁ, ব্যাপারটা হলো, বাড়ি খানা তল্লাশি করতে গিয়ে সুরেনের ঘরে আমরা একজোড়া রক্তমাখা জুতো পাই। সে জুতো তারই, আর সেই জুতোর সাথে হত্যাকারীর পদচিহ্ন একেবারে অবিকল মিলে গেল। আমি তো খুব খুশি হলাম এই ভেবে যে খুব সহজেই মামলাটার নিষ্পত্তি ঘটে গেল। তাই তখনই সুরেনকে গ্রেপ্তার করে ফেললাম। এদিকে সুরেন যে ঘটনার দিন বাড়িতে না, আসলে ওই বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর বাড়িতেই ছিল, তার একটা বড় প্রমাণ আছে। সুরেনের সেই বন্ধুর বাবা হলেন কলকাতা পুলিশের আর এক ইন্সপেক্টর অবনীবাবু। আমি তাকে সুরেনের সেখানে থাকা নিয়ে প্রশ্ন করতে তিনি বললেন, না না, হতে পারে না মশাই। খুনের ঘটনার রাতে সুরেন ওর নিজের বাড়িতে থাকতেই পারে না, কারণ ও সারাদিন আমার বাড়িতেই ছিল। আমার মেয়ে ওর বোনের মতো। তার বিয়েতে সুরেনের দায়িত্বও ছিল যথেষ্ট। তা সারাদিন বিয়ের নানা রকম কাজ সেরে সুরেন আমার বাড়িতেই রাতে শুয়ে পড়েছিল। আর শুধু আমি কেন, বিয়ে বাড়িতে উপস্থিত আরও অনেকেই তো তাকে দেখেছে। সে যে এই বাড়িতেই ছিল তারাও এক বাক্যে সাক্ষ্য দেবে। সুরেনের অ্যালিবাই একদম স্পষ্ট।
এবার দেখুন দেখি সুরেনকে না ছেড়ে কি আর উপায় আছে? হ্যাঁ, সেখানে ওর সপক্ষে আরও বড় একটা প্রমাণ আছে। আরও বড় প্রমাণ? কি প্রমাণ শুনি? মৃত হরেনবাবুর হাতের মুঠোয় কয়েক গাছা পাকা চুল পাওয়া গেছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তির সময় হরেনবাবু যে হত্যাকারীর চুলের মুঠি টেনে ধরেছিলেন তাতে তো আর সন্দেহ নেই, কিন্তু অবাক বিষয় হলো সুরেনের মাথায় একটাও পাকা চুল নেই। চুল পাকার বয়স তো তার এখন হয়ইনি। আচ্ছা সুন্দরবাবু, চুলগুলো একবার দেখাবেন আমাকে? কেন দেখাবো না, এই তো হাতের কাছেই আছে। সুন্দরবাবু ছোট্ট একটা কাগজের মোড়ক এগিয়ে দিলেন বিমলের দিকে। মোড়কটি খুলে বিমল বলল, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? তা না হয় দিচ্ছি, কিন্তু এত খুঁটিয়ে দেখার মতন তো কিছুই নেই। ওগুলো সাধারণ পাকা চুল, আর সুরেনের মাথায় পাকা চুলের কোনো অস্তিত্ব নেই। আপাতত এইটুকুই যথেষ্ট। সুন্দরবাবু খুঁটিয়ে দেখার মতো কিছু নেই বললেও বিমল ভালো করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চুলগুলো পরীক্ষা করে বলল, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? এইগুলো প্রমাণ দিচ্ছে যে হত্যাকারীকে হরেনবাবু আগে থেকেই চিনতেন, আর তার মাথায় শুধু পাকা চুল না, মুখে গোঁফদাড়িও ছিল। সুন্দরবাবু এবার ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, এটা আপনি কি করে জানলেন? ও সব পরে বলবো। এবার আপনি একটা কথা আমাকে বলুন, এই ঘটনায় আর কিছু কি নতুন আবিষ্কার করতে পারেননি আপনি? না, তেমন নতুন আর কিছু না হলেও হরেনবাবুর মৃত্যুর দিন দশেক পরে জানা গেছে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের দুই ভাইয়ের নামে হরেন আর সুরেনকে 1 লক্ষ টাকা দান করে গেছে। হরেনবাবুর মৃত্যুর 4 দিন আগে ওই আত্মীয়র মৃত্যু হয়। অ্যাটর্নির বাড়ি থেকে ওই সবেমাত্র এই উইলের কথা প্রকাশ পেয়েছে। বিমল আর কুমার অনেকক্ষণ চুপ করে সবটা শুনছিল। এবার বিমল বলল, তাহলে হরেনবাবুর অবর্তমানে সুরেনই ওই 1 লক্ষ টাকা আর বাকি সব সম্পত্তির মালিক হবে তো? হ্যাঁ, কিন্তু সুরেন যদি ফাঁসি কাঠে ঝোলে তাহলে সব সম্পত্তি যাবে হরিহরের হাতে। হরিহর আবার কে? এ হলো হরেন আর সুরেনের খুড়তুতো ভাই। হরেনের বাড়ির ঠিক পাশেই তার বাড়ি। সেখানে খোঁজ নিয়েছেন? তা নিইনি আবার, আমি কি তেমন কাঁচা কাজ করার লোক? হ্যাঁ, কিন্তু হরিবর সমস্ত সন্দেহের বাইরে। কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপারে জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হরিহরের পায়ের জুতোর মাপ হত্যাকারীর পায়ের জুতোর মাপের চেয়ে 1 ইঞ্চি ছোট। তৃতীয়ত তার মাথায় একটিও পাকা চুল নাই। চতুর্থত সে পাবলিক থিয়েটারের অভিনেতা। খুনের ঘটনার দিন থিয়েটারে তার একটি বিশেষ অভিনয় ছিল। টানা 3খানা নাটকে তার পাঠ ছিল, অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয়। আমি থিয়েটারের ম্যানেজার বাবুর সাথে কথা বলে জানতে পারি হরিহর ঘটনার পরের দিন ভোর 6টায় বাড়ি ফিরেছে। আপনারা একটু গল্প করবেন বলে এলেন। হ্যাঁ, কিন্তু দেখুন আমি এই খুনের মামলা নিয়ে আকুল পাথারে ভাসছি। ধুর, আমার এখন গল্প করতে একটুও ভালো লাগছে না। বিমল এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার দুরাবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে মশাই। আচ্ছা আচ্ছা, আজ আর বেশি সময় নষ্ট করব না, কেবল একটা কথা জিজ্ঞাসা করে বিদায় নেব। কি কথা? সেদিন ঘটনাস্থলের কাছে মাঝরাতে যে পাহারাওয়ালা রাস্তায় পাহারা দিচ্ছিল তাকে একবার ডেকে দিন তো। আচ্ছা, এই চন্দর সিং, ইধার আও। সুন্দরবাবুর ডাক শুনে পাহারাওয়ালা ঘরে এসে দাঁড়ালো। বিমল তাকে প্রশ্ন করল, আচ্ছা চন্দর সিং, যে বাড়িতে খুন হয় তার থেকে ঠিক কতটা দূরত্বে তুমি পাহারা দিচ্ছিলে? আগে 5-6টা বাড়ি তো ছিলই হুজুর। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী খুন হয়েছে রাত 12টার সময়।
তুমি তখন ঘুমিয়ে পড়োনি তো? পাহারা দিবার সময় আমি কখনো ঘুমাই না হুজুর। আচ্ছা, বেশ বেশ বেশ। তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কোনো চিৎকার বা আর্তনাদ শুনতে পেয়েছিলে কি? আগে না হুজুর। দেখো চন্দর সিং, এখন শীতকাল তো, রাত 12টায় পথে খুব কম লোক চলাচল করে। তুমি কি এমন কাউকে দেখেছিলে যাকে দেখলে তোমার সন্দেহ হয়? 3-4 জন লোককে দেখিয়েছিলাম বাবু, কিন্তু কারোর উপর আমার সন্দেহ যায়নি। এমন কোনো লোকই কি তুমি দেখোনি যার মাথায় লম্বা পাকা চুল আর মুখে গোঁফদাড়ি ছিল? চন্দর অল্প কিছুক্ষণ ভেবে বলল, হুজুর, ইয়াদ আয়া, দেখিয়েছিলাম। এক বাঙালি মুসলিম বুড়ো আমার সামনে দিয়ে হেঁটে হনহন করে চলে গেছিল বটে। রাইট 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 রাইট। কি করে বুঝলে যে সে বাঙালি মুসলমান? ও পড়িয়েছিল বাঙালিদের মতন আলোয়ান, ধুতি और पिरान, लेकिन पश्चिमा मुसलमानদের মতো उसके माथे पे भी लंबा पाका चूल और मुखे लंबा गोफ दाढ़ी भी ছিল। তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? যে নেই হুজুর, আমার সন্দেহ হয়নি বটে, তবে একটা কথা মনে হয়েছিল, उसका মাথার চুল और গোঁফ দাড়ি বুড়োদের মতন ধবধবে সাদা হলেও ও এক জওয়ান আদমি কে মাফিক জলদি জলদি চল রাহা থা হুজুর। বিমল এবার চন্দরের পিঠ চাপড়ে দিয়ে বলল, সাব্বাস চন্দর সিং, আর তুমি এটা লক্ষ্য করেছিলে? আর তুমি না সত্যি অসাধারণ পাহারাওয়ালা। সাবাস সাবাস। আচ্ছা আচ্ছা, আমার আর কিছু জানার নেই, তুমি এবার আসতে পারো। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমলবাবু, এই বুড়ো বাঙালি মুসলমানকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? হ্যাঁ, আর তার মুখে এই গোঁফদাড়ির ব্যাপারটাই বা কোথা থেকে পেয়ে গেলেন? আমরা তো পেয়েছি কেবল কয়েক গাছা লম্বা পাকা চুল। বিমল সহাস্যে বলল, মানসচক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায় সুন্দরবাবু। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমার মত হলো হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশে খুন করতে গিয়েছিল। শুধু পাকা চুলে তো আর মুখ ঢাকা পড়ে না, তাই গোঁফদাড়ির দরকার পড়েছিল। তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় কিছু কাঁচা চুল? হ্যাঁ, আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও তো কালো চুল, তাহলে কি সুরেনই? আজ আসি, শীঘ্রই আবার দেখা হবে, তখন সব বলবো। চলো হে কুমার, আজ এই পর্যন্তই। এই বলে কুমারের হাত ধরে সে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের হাতল ধরে বসে পড়ে বললেন, বিমলবাবু একটা আস্ত পাগল। কোথা থেকে বাঙালি মুসলমান, দাড়ি গোঁফ এসব আবিষ্কার করে আমার কাছে মামলাটা আরও গণ্ডগোলের করে দিল। খালি আসতো না, উনি একজন মস্ত পাগল। পরের দিন সকালে বিমল ও কুমার আবার থানায় গিয়ে দেখল একজন যুবক সুন্দরবাবুর সাথে উত্তেজিতভাবে জোরে হাত নেড়ে কথা বলছে আর মাঝে মাঝে সিগারেটে লম্বা টান মারছেন। কি পেয়েছেন কি আপনারা? কি পেয়েছেন? পুলিশ বলে কি যেখানে খুশি যখন খুশি চলে যাবেন নাকি? ওই থিয়েটারের জায়গাটা না আমার কর্মক্ষেত্র, ওখানে গিয়ে আপনারা কেন বিরক্ত করছেন তা আমি জানতে চাই। আরে মশাই, কি করে বোঝাই বলুন তো আপনাকে? হ্যাঁ, আমি নিজে কাল থানায় ছিলাম, আর আমি আপনার থিয়েটারে এর আগে কোনো লোক তল্লাশি করার জন্য পাঠাইনি। কেউ মস্করা করে থাকবে আপনার সাথে? হ্যাঁ, আমি তো বারবার বলছি আপনাকে, আমার থানা থেকে কেউ সেখানে যায়নি। বিমল দেখল যুবকটির মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জরি পাড় দিশি কাপড়, গায়ে বাহারি লপেটা। এই ভদ্রলোক তো দেখছি রীতিমতো শৌখিন বটে। বিমল ও কুমার সুন্দরবাবুর টেবিলের সামনে এসে দাঁড়াতেই উনি বললেন, আরে আরে, আসুন আসুন, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত সুন্দরবাবু। প্রভাত আর সুন্দর হলো কই, আবার এক নতুন কাণ্ড ঘটেছে দেখুন। হ্যাঁ, এবার জাল পুলিশের মামলা, এখনই আবার হন্তদন্ত হয়ে ছুটতে হবে তদন্ত করতে। আরে বলুন তো, যত বদমাইশ কি আমার এলাকাতেই এসে জুটেছে? ওয়েট 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 ওয়েট,
জাল পুলিশের মামলা? ব্যাপারখানা একটু খুলে বলুন তো। এই ভদ্রলোকের নাম হরিহর বাবু, হরেনবাবুর খুড়তুতো ভাই, যার কথা আপনাদের বলেছিলাম। ইনি সাত সকালবেলায় থানায় অভিযোগ করতে এসেছেন যে কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র সব তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমলবাবু, আমি এর বিন্দু বিসর্গও জানি না। আমি নিজে ছিলাম কাল থানায়, কিন্তু আমি কাউকে তো সেখানে পাঠাইনি। বিমল এবার হাসি মুখে হরিহর বাবুর দিকে ফিরে দাঁড়িয়ে বলল, নমস্কার হরিহর বাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে খুব খুশি হয়েছি। আমাদের কাজ কিছুটা কমলো, না হলে আবার আমাদেরই আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে বিমলের দিকে তাকিয়ে ফ্যালফ্যালে চোখে বলল, কে মশাই আপনি? আপনাকে তো এ জন্মে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। এ জন্মে তো না, গেল জন্মেও দেখেছেন বলে মনে হয় না। আসলে আপনি আর আমরা এক জগতে তো বাস করি না, না? কিন্তু আমাকে না চিনলেও দেখুন তো এই চুল, গোঁফ, দাড়ি এগুলোকে চেনেন কি না? এই বলে বিমল এক রাশ পরচুলা বার করে সবার সামনে তুলে দেখালো। আর তা দেখেই হরিহরের মুখ যেন রক্তশূন্য হয়ে গেল। একটু সামলে নিয়ে সে বলল, ওগুলোকার আমি জানি না। ও জানেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, তাহলে বসুন একটু শান্তিভাবে। এখন আপনাদের সকলকে একটা গল্প বলি, শুনুন। এই গল্পের চরিত্রদের নাম হরেন এবং সুরেন। এই গল্পেও তারা দুই ভাই, আর তাদের একজন খুড়তুতো ভাইও আছে, তার নাম হরিহর। তা হলো কি, এই হরেন আর সুরেনের এক আত্মীয় তাদের নামে 1 লক্ষ টাকা দিয়ে গেলেন। কিন্তু তারা সেই খবর জানার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধ হরিহরকে এই 1 লক্ষ টাকার কথা বলে দিল কারণ সুবোধ আর হরিহর একই থিয়েটারে অভিনয় করত। সেখানেই কথায় কথায় সুবোধের মুখ থেকে টাকার কথা প্রকাশ পায়। এবার হরিহর দেখল রাতারাতি বড়লোক হওয়ার এক মস্ত সুযোগ। উইলের কথা এখনো কেউ জানে না। এই সুযোগে হরেন আর সুরেনকে যদি পথ থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এই 1 লক্ষ টাকা হাতের মুঠোয়। হরিহর আসলে একটু মূর্খ, কিন্তু সে বোকা নয়। চট করে মাথায় একটা শয়তানি বুদ্ধি এঁটে ফেলল। সে ঠিক করলো হরেনকে খুন করবে, আর এমনভাবে করবে যাতে খুনের সব দায় সুরেনের ওপর গিয়ে পড়ে। আর খুনের দায় সুরেন জেলে গেলেই 1 লাখ টাকার সম্পত্তির মালিক হওয়া থেকে কেউ তাকে আটকাতে পারবে না। পরিকল্পনা মাফিক কাজও শুরু হলো। একদিন রাতে হরিহরের থিয়েটারে ছিল বিশেষ অভিনয়। 3-3টে পালা। সম্পূর্ণ থিয়েটার শেষ হতে রাত কাবার হয়ে যাবে। যাই হোক, প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যের দিকে। তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়। এই পালায় হরিহর সাজলো আলেকজান্ডার। তবে তার পার্ট বেশিক্ষণের ছিল না। বড়জোর 15 মিনিটের মধ্যে তার পার্ট শেষ হয়ে গেল। এরপর শেষ পালা আলিবাবায় হরিহরের বাবা মুস্তাফা সাজার পালা। কিন্তু আগের পালা মানে চন্দ্রগুপ্ত তখনও শেষ হয়নি। তাই হরিহরের একটানা ঘন্টা 5 ছুটি। তাই হরিহর সবাইকে জানালো যে সে থিয়েটারের ওপরের একটা ঘরে ওই ঘন্টা 5 সময় ঘুমিয়ে কাটিয়ে দেবে। কিন্তু তার মাথায় তো তখন অন্য ফন্দি। সে ঘুমোতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি মাত্র 15 মিনিটের পথ। হরিহর থিয়েটারে সবার থেকে লুকিয়ে নিজের বাড়িতে গিয়ে হাজির হলো। সে জানতো যে থিয়েটারে সবাই তাদের নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে। হরিহর ঘুমোচ্ছে না কি করছে কারোর সেদিকে খেয়াল থাকবে না। থিয়েটার থেকে আসার সময় হরিহর বাবা মোস্তাফা সাজার যে পাকা চুল আর দাড়ি সেগুলো লুকিয়ে সাথে করে নিয়ে এসেছিল। নিজের বাড়িতে পৌঁছে সে সেগুলো পরে নিল, কারণ এবার সে যাবে তার পাশের বাড়িতে, যেখানে তাকে সবাই চিনতে পারে। কিন্তু তার কাছে তো ছদ্মবেশ রয়েছে, সুতরাং সেই ছদ্মবেশ যদি সে পরে নেয় তাহলে কেউ তাকে চিনতে পারবে না।
বুদ্ধিটা খাসা ছিল, তাই না সুন্দরবাবু? এবার তাহলে বাকিটা শুনুন। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে টপকে পাশের বাড়ি গেল। সে জানতো সুরেন সেদিন বিয়ে বাড়িতেই থাকবে। পাশের বাড়িতে ছাদে এসে সে অতি সন্তর্পণে সুরেনের ঘরে ঢুকলো আর তার জুতোখানি চুরি করে নিল। এবার সেখান থেকে বেরিয়ে সে ধীরে ধীরে হরেনের ঘরে ঢুকে হরেনকে আক্রমণ করলো। হরেন যথারীতি তাকে বাধা দিতে গেল, কিন্তু পারল না, কারণ হরিহর হরেনের থেকে বেশি শক্তিশালী। হরেন যা পারল তা হলো ধস্তাধস্তির সময় সে হরিহরের পরচুলার এক গোছা তার মুঠোর মধ্যে ছিঁড়ে নিল, যা পরে তার হাতের মুঠোতেই পাওয়া যায়। হরিহর আরও একটা বিষয় জানতে পারল না, যে ধস্তাধস্তির সময় টেবিলের ওপর যে ঘড়িটা ছিল সেটা মাটিতে পড়ে ঠিক 12টায় বন্ধ হয়ে গেল। তবে জানলে সে নিশ্চয়ই সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে মেঝেতে পড়ে থাকা রক্তের ওপর কিছুটা হাঁটাচলা করল। এটাও তার পরিকল্পনার মধ্যেই ছিল, যাতে সব তথ্য প্রমাণ সুরেনের দিকেই নির্দেশ করে। আসলে এক ঢিলে দুই পাখি মারাই তার উদ্দেশ্য ছিল। তারপর সুরেনের সেই জুতো সে যথাস্থানে রেখে আবার থিয়েটারে ফিরে এলো। এই সবটা সারতে হরিহরের ঘণ্টা দেড়েক লেগেছিল। তারপর সে থিয়েটারের ওপরের ঘরে ফেরে, কিন্তু খুন করে পালিয়ে আসার সময় সে সব থেকে বড় ভুলটা করে বসে। আর সেটা হলো, সে তাড়াতাড়িতে তার ছদ্মবেশ খুলতে ভুলে যায়। আর পুলিশের পাহারাওয়ালা চন্দর সিং তাকে ওই ছদ্মবেশ পরা অবস্থাতেই দেখে ফেলে। এদিকে আলী বাবা পালা শুরু হয়ে যাওয়ার পরও হরিহরকে স্টেজে দেখতে না পেয়ে ড্রেসার ওপরে এসে দেখে হরিহর গভীর নিদ্রায় মগ্ন। আর এই উপায়ে একজন সাক্ষীও থেকে গেল যে সে থিয়েটারেই ছিল। এবার হরিহর বাবা মোস্তাফার পরচুলা পরে যখন সেই রাতে অভিনয় নামল, তখন দুটো সত্য সে জানতে পারেনি। প্রথমটা হচ্ছে, যাকে সে কিছুক্ষণ আগে হত্যা করে এসেছে, অর্থাৎ হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে থাকা চুলের সাথে মোস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভবপর হবে। আর দ্বিতীয় হচ্ছে, বাবা মোস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে। এই দুটো সত্য না জানার ফলে সে নির্ভাবনায় পরচুলা সাজঘরে রেখে চলে গেল। এতটা বলার পর বিমল এবার কুমারের উদ্দেশ্যে বলল, কুমার, তোমার হাতের ব্যাগটা থেকে পরচুলাটা বার করে হরেনবাবুকে দাও তো। উনি নিজে এটা পরীক্ষা করে দেখুক এই সেই পরচুলা কিনা যেটা পরে খুনি বাবা মোস্তাফা হয়ে উঠেছিলেন। কিন্তু পরীক্ষা করে দেখার মতো ক্ষমতা তখন হরিহরের ছিল না। তার করা কুকর্মের সত্যিটা এইভাবে প্রকাশ পাচ্ছে সেটা ভেবে দারুণ ভয়ে সে অজ্ঞান হয়ে গেছিল। সুন্দরবাবু এতক্ষণ বিস্মিত হয়ে পুরো ঘটনাটা শুনছিলেন। এবার তিনি বললেন, আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন নাকি বিমলবাবু? এত অসম্ভব কথা আপনি জানলেন কি করে? আপনিও যদি একটু যত্ন করে ধৈর্য ধরে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন, তাহলে আপনিও বুঝতে পারতেন সুন্দরবাবু। ওই চুলগুলো এত রুক্ষ যে কোনো জীবিত মানুষের মাথায় ওরকম চুল এক প্রকার থাকা অসম্ভব। তখনই আমি বুঝে যাই যে ওগুলো আসলে পরচুলা। আর তখনই আমার সন্দেহ হয় হত্যাকারী নিশ্চয়ই সকলের পরিচিত লোক। তাই তার ছদ্মবেশের সাহায্য লেগেছিল খুন করার জন্য। তারপর যখন আপনার কাছ থেকে জানতে পারলাম যে হরেন আর সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখন আমার কড়া নজর পড়ল তার উপর। এরপর যখন শুনলাম সে থিয়েটারের অভিনেতা, আমার সন্দেহ আরও দৃঢ় হলো। কারণ এটা তো সবারই জানা, একমাত্র অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে থাকে। আর এই ছোট্ট সূত্রটাই আপনার চোখ এড়িয়ে গেছিল সুন্দরবাবু। তাই আপনি গোলক ধাঁধায় গোল গোল করে ঘুরছিলেন, কিন্তু সঠিক পথের সন্ধান পাচ্ছিলেন না। বিমলের কথা শুনে সুন্দরবাবু নিজের গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বললেন,
স্বীকার করছি আমি হচ্ছে মস্ত এক হাদা গঙ্গারাম, কিন্তু এটা তো বুঝলাম। তারপর কি হলো? তারপর আর কি, সঠিক পথের সন্ধান পেয়ে আমি আর কুমার জাল পুলিশ সেজে ছুটলাম থিয়েটারে। ম্যানেজার বাবু তো কিছুতেই আমাদের তল্লাশি করতে দিতে নারাজ। এই কি মনে করেছেন কি মশাই, আর পুলিশ বলে যখন তখন তল্লাশির নাম করে জুলুম করবেন? আপনাদের তো বলছি মশাই, হরিহর ওই রাতে থিয়েটারেই ছিল না। প্রথম পালা কণ্ঠহার শেষ হওয়ার পর হরিহর পোশাক পরিবর্তন করে চন্দ্রগুপ্ত পালায় তার আলেকজান্ডারের পাঠ শেষ করে থিয়েটারের ওপরের ঘরে শুতে গেছিল। শুনুন, আপনি কিন্তু পুলিশের কাজে বাধা দিচ্ছেন, আর এর জন্য কিন্তু আমরা আপনাকে গ্রেপ্তারও করতে পারি। সরে দাঁড়ান, আমাদের কাজ করতে দিন। থিয়েটারের ম্যানেজার বাবুকে ভয় দেখিয়ে কিছুটা শান্ত করে আমরা সাজঘরে খানা তল্লাশি করে যখন বাবা মোস্তাফার ছেঁড়া চুল আর রক্ত লেগে থাকা দাড়ি খুঁজে পেলাম, তখন আর কিছুই বুঝতে বাকি থাকলো না। অবশ্য তার মধ্যে ম্যানেজার বাবুর সাথে কথা বলে জানতে পেরেছি যে রাত 11টার পর হরিহরকে আর সাজতে হয়নি, মানে প্রায় 5 ঘন্টা। আর সেই সময় তার কেউ খোঁজও করেনি যে সে সত্যিই সে থিয়েটারে আছে কি না। এছাড়া ইতিমধ্যে অ্যাটর্নি বাড়ি থেকে খবর পেয়ে গেছিলাম যে ওখানকার কেরানি সুবোধ হরিহরের সাথে অভিনয় করে, আর লাখ টাকা উইলের গল্প সেই হরিহরকে বলেছিল। সবটা মিলিয়ে 2 4 করতে আমার বেশি সময় লাগেনি। এবার বাকি খুনের গল্পটা আমি আন্দাজে রচনা করেছি, কিন্তু আমার রচনা করা গল্প যে মিথ্যে না সে তো দেখতেই পাচ্ছেন। সুন্দরবাবু, এবার এখানে আমাদের কাজ ফুরিয়েছে। আপনার আসামিকে চেয়ারে বসিয়ে দিয়ে গেলাম, এবার একে নিয়ে আপনি যা করার করুন। আমরা আসি এবার, ঠিক আছে? কই চলো হে কুমার। এরকম জটিল খুনের মামলার এত সরল নিষ্পত্তি দেখে সুন্দরবাবু মহা উৎসাহে উঠে দাঁড়িয়ে বিমল আর কুমারের হাত চেপে ধরে বললেন, সে কি, কোথায় যাবেন এত তাড়াতাড়ি? আমার ঘাট থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন, একটু মিষ্টি মুখ না করিয়ে তো ছাড়বো না আপনাদের। ওরে কে আছিস, শিগগিরই গিয়ে ভালো সন্দেশ আর রসগোল্লা নিয়ে আয়। আজ থাক সুন্দরবাবু, একদিন আপনি আমাদের বাড়ি আসুন, সেখানেই খাওয়া দাওয়া করা যাবে। আজ আসি, চলো কুমার, আর দেরি করে লাভ নেই। নতুন রহস্যের সন্ধানে থাকবো, কিন্তু জটিল রহস্যের সন্ধান পেলে বিমল আর কুমারকে জানাতে ভুলবেন না কিন্তু সুন্দরবাবু। শেষ হলো আজকের গল্প বাবা মুস্তাফার দাড়ি। পরবর্তী গল্প শোনার জন্য সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকন প্রেস করে দিন আরও নোটিফিকেশানসের জন্যে। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে প্লিজ নিজের মতামত জানিয়ে কমেন্ট করুন। একজুড়ি গল্প আমাদের নবীন চ্যানেল। আমরা সর্বক্ষণ চেষ্টা করব নতুন স্বাদের নতুন কিছু আনার, যা আপনাদের প্রতিবার আরও উৎসাহ দেবে। এই গল্পের জড়িত আছে রহস্য, হাসি, দুঃখ, ভয়। একজুড়ি গল্প থেকে গল্প সবাই বসে শুনুন একসাথে আর উপভোগ করুন। আশা করি আমাদের চেষ্টা সফল হবে। আজকের গল্পে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন কথক অরিজিৎ সরকার, বিমল আভোগ বন্দ্যোপাধ্যায়, কুমার ইন্দ্রনীল দাশগুপ্ত, সুন্দরবাবু শুভেন্দু দত্ত, পেয়াদা ও চন্দর সিং দেবজ্যোতি চক্রবর্তী, হরিহর সুপ্রতীক, গল্পের নাট্যরূপ দেবজ্যোতি চক্রবর্তী, শব্দগ্রহণ ও আবহ শুভাশিস চক্রবর্তী, স্টুডিও সুয়ানে অডিও। গল্পের মূল ভাব ঠিক রেখে শ্রোতাদের সুবিধার্থে ভাষা কিছুটা পরিবর্তন করা হয়েছে। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের এই নিবেদন।